গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছেন আজকের আলোচ্য বিষয় পেন্টাস। পেন্টাস একটা ফুল। তো এটা এমনই একটা ফুল, এক কথায় আমার ভাষায় এটা একটা দুর্দান্ত ফুল। চলুন, কেন আমি এটাকে দুর্দান্ত বলছি সে বিষয়ে কিছু কথা বলা যাক। অ্যাকচুয়ালি দেখুন, এটার আদি উৎসস্থল হচ্ছে সাউথ আফ্রিকা। তো সেই কারণেই এর যে যে অ্যাটমসফিয়ারে এই ফুলগুলো হয়, আমাদের অ্যাটমসফিয়ারের সঙ্গে সেটা অনেকটাই ম্যাচ করে বলে আমাদের এখানকার অ্যাটমসফিয়ারে কিন্তু এই ফুলগুলো দুর্দান্ত হচ্ছে। শুধু এটা নয়, এর সাথে আরও ব্যাপার আছে যে এটা এমনই একটা ফুল যেটা আপনি আপনার বাগানে রাখলে সারা বছর আপনার বাগানকে কিন্তু ও আলো করে রাখবে। তার মানে কি, সারা বছর এই গাছটায় ফুল হয়। এর থেকেও বড় ব্যাপার আরও আছে, সেটা হচ্ছে যে দেখুন, আমরা এখন অনেকেই ব্যালকনি বাগান করি। ছাদ সবার যে অ্যাভেলেবেল থাকে সেটা তো নয়, আর জমির তো অভাব আছেই। তো যাই হোক, তো এবার ব্যালকনি বাগানটা আমরা একটু ফুল দিয়ে, নানা ধরনের জিনিস দিয়ে, বাহারি গাছপালা দিয়ে সাজিয়ে রাখতে চাই। তো সেক্ষেত্রে এই প্যান্টাসটা কিন্তু একদম পারফেক্ট। তার কারণ কি, অবশ্যই প্যান্টাস রোদ্দুর পছন্দ করে, কিন্তু খুব কড়া যে টেম্পারেচারটা, দুপুরবেলার যে কড়া রোদ্দুরটা, সেটা কিন্তু ও আবার সহ্য করতে পারে না। তো সেই কারণে এই প্যান্টাসটা কিন্তু ব্যালকনি বাগানের জন্য একদম পারফেক্ট। এছাড়া আরও একটা ব্যাপার কি জানেন তো, এই প্যান্টাসের নানা কালার হয়, আর এত সুন্দর ফুলগুলো ঠিক যেন মনে হয় যে এক ঝাঁক প্রজাপতি এসে বসে আছে। তো যাই হোক, চলুন, কি মেনটেনেন্সের দ্বারা আমরা এটা করতে পারবো। খুব লো মেনটেনেন্স, এটা আমি আগেই বলছি। এমন কিছুই পরিচর্যা লাগে না, তবে কিছু কিছু ছোট ছোট বিষয় আমরা যদি একটু সতর্ক থাকি, তাহলেই এই ফুল গাছগুলো অনায়াসে আমাদের বাগানকে আলো করে রাখতে পারবে। তো চলুন, এই বিষয় নিয়ে এবার বিস্তারিত আলোচনা করা যাক। তো এই হচ্ছে সেই প্যান্টাস গাছ, যেটা প্রচুর কালারে পাওয়া যায়। তবে আপাতত আমার কালেকশানে 3টে কালার রয়েছে। একটা হচ্ছে এই যে ডিপ পিঙ্ক কালার, আর একটা এই যে রেড কালার, আর একটা লাইট পিঙ্ক কালার। এছাড়াও হোয়াইট থেকে শুরু করে আরও অনেক ধরনের কালার হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে ফুল গাছটা, এই ফুল গাছ কিন্তু এখন নার্সারিতে অ্যাভেলেবেল, যে কোনো নার্সারিতেই আপনি পাবেন। দামও এমন কিছু বেশি নেয় না, আমার কাছ থেকে তো 50 টাকা করে নিয়েছিল। তো যাই হোক, এরকমই 50-60 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর একটা বড় ব্যাপার বলে দিই প্রথমেই, এগুলো যে এই গাছের কিন্তু এই যে ডাল কেটে নিয়ে যদি আপনারা বালি বা সিন্ডারে বা কোকোপিটে যদি বসিয়ে দেন, তাহলে কিন্তু অনায়াসে চারা রেডি হয়ে যায়। তো এই তো গেল এই ব্যাপার। এবার বলি, মাঝে আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে 3টে বিষয় যদি আমাদের একটু ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে গাছ করা আমাদের কাছে অনেকটাই ইজি হয়ে যায়। তো সেই 3টে ব্যাপার নিয়ে আগে আলোচনা করা যাক। প্রথমত, সূর্যের আলো। তো সূর্যের আলো, একটু আগেই আমি বললাম যে এই গাছটাও খুবই সূর্যের আলো পছন্দ করে না সেটা একদমই না। কিন্তু দুপুরবেলায় যে ভারী রোদ্দুরটা, প্রচণ্ড যখন টেম্পারেচার বেড়ে যায় গরমের দিকে বিশেষ করে, তো সেই গরমকালের সেই টেম্পারেচারটা এরা আবার একদম পছন্দ করে না। তো সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে, নয় গাছটাকে এমন জায়গায় রাখার বাগানের, যে যাতে আমার মতো এরকম খোলা ছাদ বাগান, তো সেটা এমন জায়গায় রাখতে হবে যাতে দুপুরের রোদটা ঠিক মতো ওর গায়ে না পড়ে। আর অথবা কোনো ব্যালকনি বা কোনো একটু শেড এরিয়ায় গাছটাকে সরিয়ে নিয়ে যেতে হবে ওই সময়। তো এ তো গেল সূর্যের ব্যাপার। তার মানে কি দাঁড়াচ্ছে বলুন তো, যারা ব্যালকনিতে করছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। তবে হ্যাঁ, ছাদ বাগানেও খুব সুন্দর হচ্ছে, যেমন আমার হয়েছে, দেখতেই পাচ্ছেন। তবে একটু আমাদেরকে ওই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে। এবার যেটা বলবো যে জল। এবার দেখুন, জলের ব্যাপার বলতে গেলে তার আগে এটা বলতে হবে যে এটা যখন রিপোর্ট করবেন সেটা ইনক্লুড করে জলটা বলি। তার কারণ এই গাছগুলো এমনই গাছ যে যে কোনো গাছেই আমরা জানি যে, বিশেষ করে যারা আমরা টবে গাছ করি তাদের ক্ষেত্রে জলের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। কারণ জল এদিক ওদিক হয়ে গেলেই গাছ শিকড় পচে মরে যেতে পারে। তো এক্ষেত্রেও একদমই সেটাই, এই গাছটায় একটু যদি জল বেশি হয়ে যায়, তাহলেই কিন্তু এই গাছটা শিকড় পচে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন এই গাছটার ক্ষেত্রে।
আবার সিমিলার ওয়েতে আর একটা ব্যাপার হচ্ছে যে এই গাছটা থেকে আমাদের সবসময় নজর রাখতে হবে যাতে পুরো জল আবার শুকিয়ে না যায়, টবের মাটিতে যেন ময়েশ্চারের ব্যাপারটা সবসময় থাকে। তো সেক্ষেত্রে আমরা যখন এই গাছটার জন্য সয়েল মিডিয়া রেডি করব, তাতে একদম সিম্পলভাবেই করব। গার্ডেন সয়েল দেব, কোকোপিট দেব, একটু একটু অল্প করে বালি দেব, আর যে কোনো ধরনের কম্পোস্ট দিয়ে দেবো, সেটা ভার্মি কম্পোস্টই হোক, আউটাং কম্পোস্ট হোক, যেটা আমাদের কাছে থাকবে সেটা দিয়ে দিলাম। সাথে একটুখানি ফাঙ্গিসাইড অ্যাড করে মাটি রেডি করে নিলেই যথেষ্ট এই গাছের ক্ষেত্রে। তো এই রকমভাবে মিডিয়াটা রেডি করতে আমি এই কারণেই বলছি যে কোকোপিটটা আর বালি দুটোই দেওয়া থাকলে কি হচ্ছে, জলটা ধরেও যেমন রাখবে না, তেমনি আবার কোকোপিট থাকার জন্য জল আবার কিছুটা পরিমাণ ধরেও রাখবে। এটা বলছি যারা আমরা সয়েল মিডিয়াতে এটা করছি। আবার দেখুন যারা সিন্ডারে করবেন, যেমন আমি এই যে গাছটা, এই গাছটা কিন্তু আমি সিন্ডারে করেছি, আর ইচ্ছা আছে আপাতত এই দুটো গাছও আস্তে আস্তে সিন্ডারেই দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমি যেটা করে থাকি যে আমি কিন্তু সিন্ডারে দিলেও, এটা তো সয়েল মিডিয়াতে রেডি করা, তো সেই সয়েল মিডিয়াটা সমেত কিন্তু গাছটাকে আমি সিন্ডারে দিই। পুরোটা সিন্ডারের লেয়ার দিয়ে রাখলেও গাছটাকে আমি পুরো মাটিটা ফেলে দিয়ে তারপর বসাই না, যে কারণে কি হচ্ছে, এই গাছটা কিন্তু জল ধরে রাখতে পারছে এবং আস্তে আস্তে গাছটা ঠিকও থাকছে। এরপর দেখুন যখন দেখবো যে আস্তে আস্তে খাবার যখন দিতে থাকবো, তখন আস্তে আস্তে সেটার যদি প্রয়োজন মনে হয় তো কোকোপিট অ্যাড করেও দিতে পারি। আপাতত কোকোপিট আমি দিইনি, সয়েল মিডিয়াটার সঙ্গে সিন্ডার দিয়ে এই গাছটা বসিয়ে দিয়েছি। আর এগুলো তো দুটো গাছ পুরোপুরি সয়েল মিডিয়াতেই আছে। তবে সিন্ডারের একটা ব্যাপার হলো, এটাও একটু বলি প্রসঙ্গক্রমে, যে সিন্ডারে গাছ করতে গেলে গাছ ভালো থাকবে সেটা যেমন একদমই ঠিক, কারণ এই সব গাছ আবার একটু বেশি বৃষ্টির জল পছন্দ করে না, তাতেও আবার ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা লেগে যায়। এই যে দেখুন আমারই গাছটা, এই গাছটাই, এই যে পাতাগুলো, এই যে আমি আপনাদের দেখাই, এই যে ভেতরের দিকের পাতাগুলো দেখুন একটু হলুদ হলুদ হয়ে গেছে। এগুলোর কারণ হচ্ছে বৃষ্টির জল, অতিরিক্ত বৃষ্টি যখন হচ্ছিল, মাঝে আমি গাছগুলোকে বৃষ্টির সময় ভেতরে ঢুকিয়ে রাখতাম, কিন্তু একদিন অ্যাক্সিডেন্টালি সেটা হয়ে ওঠেনি, তো তাতেই ওই প্রচণ্ড বৃষ্টির জলে কিন্তু ফাঙ্গাস লেগে গেছিলো। তো এই ব্যাপারগুলো, ছোট ছোট ব্যাপার আছে যেগুলো একটু খেয়াল রাখতে হবে। তো মিডিয়াটা তো আমি বললামই যে যারা সিন্ডারে করবেন তারা ওটা খেয়াল রাখবেন, আর যারা সয়েল মিডিয়ায় করছেন তারা কিভাবে করবেন। এবার বলি খাবার দাবারের ব্যাপার। দেখুন খাবার দাবারের খুব একটা চাহিদা এই গাছটার নেই। এই গাছটার যে চাহিদাটা আছে সেটা হচ্ছে পিঞ্চিংয়ের ব্যাপারটা। মানে এই গাছগুলো তো ছোট ছোট বুশি টাইপের গাছ হয়, তো সেক্ষেত্রে পিঞ্চিংটা খুব জরুরি। খুব বেশি প্রুনিং করার দরকার লাগে না, কিন্তু এই যে ফুল যখনই হয়ে যাচ্ছে, এই যে দেখুন এই যে ফুলটা শেষ হয়ে গেছে, এই জাস্ট ফুলটা শেষ হয়ে গেলে এখান থেকে এইভাবে ধরে এটা জাস্ট কেটে দিন। এই যে কেটে ফেললাম, এই যে কেটে ফেলে দিলাম, তাহলে কি হলো, এখান থেকে আবার ব্রাঞ্চ বেরোবে এবং আস্তে আস্তে এটা বুশি হতে থাকবে, যেটা এই গাছটা আস্তে আস্তে হতে শুরু করেছে। কারণ এই গাছটা আমি সবার আগে এনেছিলাম। তো এইভাবেই পিঞ্চিং করতে থাকলে আবার বুশি হবে, আবার কুড়ি বেরোবে এবং সারা বছর এইভাবে আপনার গাছগুলোতে ফুল হতেই থাকবে। তো এই ব্যাপারটাকে জরুরি মানে খেয়াল রাখতে হবে আর কি। এবার বলি যে দেখুন আস্তে আস্তে তো বর্ষাকাল চেঞ্জ হয়ে যাচ্ছে, শীতকাল চলে আসছে, তো আমরা লিকুইড ফার্টিলাইজার তো দেবই সব গাছকে, তো সাথে সাথে ওদেরকেও একটু লিকুইড ফার্টিলাইজার দিতে হবে। এক্ষেত্রে আবার ব্যাপারটা হলো যে যে গাছটা আমরা সিন্ডারে করছি আর যেটা আমরা সয়েল মিডিয়ায় করছি, দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে এই খাবার দেওয়ার ব্যাপারটা। যেমন ধরুন সয়েল মিডিয়ায় যখন আমরা করছি, তো তখন আমরা 7 দিন অন্তর একবার করে লিকুইড ফার্টিলাইজার দিতেই পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু যেটা সিন্ডারে থাকছে সেটা কিন্তু 2 দিন অন্তর অন্তরই আমাদের লিকুইড ফার্টিলাইজারটা দিতে হবে। তার কারণ একটাই, যে সিন্ডারে তো জল একদমই ধরে রাখে না, তো সেই কারণে খাবারটা যখন দেব কিছুক্ষণ পর খাবারটা বেরিয়ে চলে যাচ্ছে। তো সেই কারণে একটু ঘন ঘন গাছটাকে গ্রো করাবার জন্য খাবার আমাদের দিতে হবে। তো মিডিয়ার উপর কিন্তু এটা অনেকটাই ডিপেন্ড করে যে কি মিডিয়াতে আপনি গাছটাকে করছেন। আর নর্মাল সলিড খাবার তো আমরা 2 মাস অন্তর একবার দিলেই যথেষ্ট।
হ্যাঁ, এই গাছটার ব্যাপার হচ্ছে এই গাছটা কিন্তু খুব স্লো রিলিজ যে ফার্টিলাইজার হয় সেগুলো পছন্দ করে। তো সেক্ষেত্রে একদম আদর্শ খাবার হচ্ছে মিশ্র জৈব সার। এবার আমি বলবো যে যেহেতু আমি জৈবভাবে বাগান করি বা যারা ছাদ বাগান করছেন তাদের সবাইকে আমি বারবার এই অ্যাডভাইসটাই দিয়ে থাকি যে রাসায়নিক সার ব্যবহার করা বন্ধ করে দিন। তো জৈব মিশ্র সার আপনি নিজেও রেডি করে নিতে পারেন, এমন কিছুই ব্যাপার না। আর যদি সেটা পসিবল না হয়, সব দোকানেই কিন্তু বা নার্সারিতে কিন্তু এখন মিশ্র জৈব সার কিনতে পাওয়া যায়। তো কিনে নিয়ে আসুন, 2 মাস অন্তর অল্প অল্প করে একটু ছড়িয়ে দেবেন চারিদিকে, সেটাই যথেষ্ট। আর তার সাথে সাথে লিকুইড ফার্টিলাইজারগুলো দিতে থাকুন, ব্যাস। এইটুকু মেনটেন যদি করতে পারেন, আর পিঞ্চিংটা আবারও বলছি বারবার করে, ফুল হয়ে যাওয়ার পরেই পিঞ্চিংটা করে দিন। যদি এরকম করতে থাকেন তো আস্তে আস্তে গাছটা বুশি হতে থাকবে এবং সারা বছর ফুলে ভরিয়ে রাখবে। দেখুন কি দুর্দান্ত লাগছে না? মনে হচ্ছে না যে ঝাঁকে ঝাঁকে প্রজাপতি এসে বাগানে বসে আছে? একদমই এটাই হচ্ছে। এক ঝাঁক করে ফুল হয়ে যাচ্ছে, তারপর পিঞ্চিং করে দিয়ে আবার কুড়িতে ভরে যাচ্ছে এবং এত সুন্দর লাগছে। তো যাই হোক, আজকের মতো তাহলে এইটুকুই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।